আসসালামু আলাইকুম সবাইকে। ইউনিভার্সিটি আপডেট পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে আপনাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ বেশ কিছু বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে। তার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম। আজকে আমরা সি ইউনিট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ব্যবসায় শিক্ষার্থীরা আছেন যারা পরীক্ষা দিবেন, এদের জন্য আমরা হিসাব বিজ্ঞানের যে সলভ আছে অর্থাৎ বিগত বছর থেকে আজকে আমরা 2020-21 শিক্ষাবর্ষ থেকে সমাধান করব। সো আজকে ফার্স্ট কোশ্চেন শুরু করি। ফার্স্ট কোশ্চেন এখানে বলা আছে, কয়েক বছর পূর্বে জেলমিল ট্রেডার্স 5 লক্ষ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 50,000 টাকা এবং বার্ষিক 10% হারে সরলরেখী পদ্ধতি অবধি ধার্য করে আজ পর্যন্ত এর প্রণোদিত অবধি দাঁড়িয়েছে 2,25,000 টাকা। আজ এটি 2,50,000 টাকা বিক্রি করা হলে লাভ বা ক্ষতি কত হবে? এই ম্যাথটা একটা অনেকবার আসছে, এটা রিপিটেড কোশ্চেন। আমরা যখন 2019-20 দেখবো বা তার তার আগের গুলো দেখবো, শিক্ষাবর্ষের কোশ্চেন গুলো দেখবো সেম কোশ্চেন, একবার সেম কোশ্চেন, হয় নাম ঘুরানো না হচ্ছে টাকা চেঞ্জ। সো এটা আমরা কেমনে করবো চলেন দেখি। সো এখানে আমরা যে কাজটি বলছে, আমাদের মেশিনের মূল্য দেওয়া আছে হচ্ছে গিয়ে 5 লক্ষ টাকা, এবং তাহলে মেশিনের আজ পর্যন্ত এটা পুঞ্জীবিত অবস্থায় দাঁড়িয়েছে আমাদের 2,25,000 টাকা। ফার্স্টে মেশিনের বর্তমান মূল্য বা বই মূল্য বের করব। তাহলে বই মূল্য যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মেশিনের মোট মূল্য, মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা, সেখান থেকে মাইনাস করবো হচ্ছে 2,25,000 টাকা। যদিও সবকিছু আমাদের ক্যালকুলেটর ছাড়াই করবো, তাহলে আমাদের এখানে হয় 2,75,000 টাকা। এটা হচ্ছে আমাদের দাঁড়ালো হচ্ছে মেশিনের বর্তমান মূল্য। বাট মেশিন আমি বিক্রি করছি কয় টাকায়? মেশিন আমি বিক্রি করছি 2,50,000। মেশিন বিক্রি করছি 2,50,000। তো মেশিনে 2,50,000 টাকা বিক্রি করি, তাহলে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে। তার মানে ক্ষতি কখন হবে? যখন আমাদের বর্তমান মূল্যের থেকে বিক্রয় মূল্য কম হয় তখন আমাদের ক্ষতি হয়। তাহলে ক্ষতি কত হয়েছে? ক্ষতি সমান হচ্ছে গিয়ে 2,75,000 মাইনাস হচ্ছে গিয়ে 2,50,000। তো ক্ষতি হচ্ছে আমাদের 25,000 টাকা। তো এখানে আমরা দেখবো এখানে 25,000 টাকা আছে কিনা। হ্যাঁ, এখানে আমাদের আছে, বি নাম্বারে আর কি 25,000 টাকা ক্ষতি হয়েছে। এরপর আরেকটা ম্যাথ দেখি আমরা। সেটা হচ্ছে আমরা যেভাবে দেখাই যে রেওয়া মিলে দেনাদার 52,000 টাকা, লিখিত অনাদায়ী পাওনা 2,000 টাকা এবং অলিখিত অনাদায়ী পাওনা 2,000 টাকা যদি দেনাদারের উপর 5% সঞ্চিতি রাখা হয় এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যালেন্স 1,000 টাকা হয়, তাহলে চলতি বছরে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত? অনেক টেস্ট দিছে, বাট আমরা সিম্পলি ট্রাই করবো। এখানে আমাদের অলিখিত অনাদায়ী পাওনা আছে কিনা সেটা দেখবো। তাহলে আমাদের এই অলিখিত অনাদায়ী পাওনা আছে এবং এর উপর কত পার্সেন্ট ধরতে বলছে? পরবর্তী টাকার উপরে 5%। তাহলে আমরা যেটা করি, তাহলে এটা হবে এভাবে যে আমাদের দেনাদার আছে কত? দেনাদার হচ্ছে গিয়ে 52,000 টাকা। এটা হচ্ছে আমাদের দেনাদার। সেখান থেকে আমার অলিখিত বলতে এটা সমন্বয় আছে, অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনা হচ্ছে আমাদের এখানে 2,000 টাকা। আর পরবর্তী অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা নতুন সঞ্চিতি সৃষ্টি করতে হবে, নতুন সঞ্চিতি, সেটা হবে 5%। এই 5% কি আমরা 52,000 টাকার উপরে করব না এই 2,000 টাকা বাদ দিয়ে করব? আপনারা অবশ্যই জানেন, তাহলে আমরা এইটা বাদ দিয়ে করবো। তাহলে 52,000 টাকা থেকে আমরা 2,000 টাকা বাদ দিব, আসে 50,000 টাকা, তার 5% করবো। 5% করবো কিভাবে? আমরা সাধারণত এই 5কে 5 দিয়ে গুণ করবো, তাহলে হয় 25। যেহেতু 5% মানে কি 0.05, তারপরে 0 দুইটা বাদ যাবে, 2 শূন্য বাদ গেলে থাকে 2 শূন্য দিয়ে দিবে, মানে 2,500 টাকা। এখানে দেখবো আমাদের 2,500 টাকা আছে কিনা। হ্যাঁ, এখানে 2,500 টাকা আছে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা দেখি 29 নম্বরে যদি দেখেন, লক্ষ্য করে যে আসলে একটি মজুত পণ্যের ক্রয় মূল্য 15,500 টাকা। এটা এই বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে, অর্থাৎ এই গত বছর এই কোশ্চেনটা হুবহু আসছে। আমরা এটা নিয়েও আমরা একটা ক্লাস করব যে বিগত বছরে অর্থাৎ গত বছরে যে কোশ্চেন গুলো হয়েছে কোন কোন জায়গা থেকে এটা রিপিট হয়েছে এটা আমরা দেখানোর ট্রাই করবো। তো এটা কিন্তু রিপিটেড কোশ্চেন। এটা কিন্তু এই অর্থাৎ আপনাদের ইমিডিয়েট ব্যাচ যারা পরীক্ষা দিয়েছে এইচএসসি 24 ব্যাচ, ওদের পরীক্ষার সময় এটা আসছিল। তার মানে এটা রিপিটেড, এটা আরো আসছে। তাহলে আমরা দেখি যে এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রায় আপনার 50 থেকে 60% কোশ্চেন, তারও বেশি কোশ্চেন কিন্তু রিপিট হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সেম হবে।
তো একটি মজুত পণ্যের ক্রয় মূল্য 15,500 টাকা এবং বাজার মূল্য 12,500 টাকা, যা বছর শেষে গণনা থেকে বাদ পড়ে যায়। এবং এখানে বলছে এটি মজুত পণ্য সঠিকভাবে যদি হিসাবভুক্ত করা হলে ব্যবসায় কি রূপ প্রভাব ফেলবে। তো আমরা সাধারণত বলি এখানে অনেকগুলো অপশন আছে, আমরা একটু অপশন গুলো দেখি। অপশন গুলোর ভিতরে হচ্ছে গিয়া মুনাফা এত টাকা কমবে, বি নাম্বারে মুনাফা 3,000 টাকা কমবে, মুনাফা 3,000 টাকা বাড়বে, আর মুনাফা 12,500 টাকা বাড়বে। সাধারণত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে মূল্য দেওয়া আছে দুইটা, মূল্য ধরবো কোনটা? আমরা জানি রক্ষণশীলতা নীতি অনুযায়ী মজুত পণ্য মূল্যায়ন করা হয়, তো যেটা বাজার মূল্য কম ওইটা ধরবো। তাহলে এখানে আছে 12,500 টাকা, এইটা হচ্ছে আমরা সমাপনী মজুত পণ্য হিসেবে ধরবো। তো যেহেতু 12,500 টাকা, এই ক্ষেত্রে আমাদের যদি সমাপনী মজুত পণ্য আমরা কি করি, বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিই। বিক্রিত পণ্যের ব্যয় থেকে বলতে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ দিই। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ দেওয়া মানে কি, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় হয়। যখন আমাদের সমাপনী মজুত পণ্য বাদ যাবে তখন ওইটা ব্যয়টা কমবে, ব্যয়টা কমলে আলটিমেটলি আমার মুনাফা বাড়বে। তার মানে আমরা এখানে বলতে পারি আমাদের মুনাফা আসলে এই ডি নাম্বার মুনাফা 12,500 টাকা বাড়বে। আশা করি ক্লিয়ার। আমরা কিন্তু এইভাবে আপনারা যদি লেগে থাকেন তাহলে আপনাদের নিয়ে আমরা বিগত বছরে কোন কোন জায়গা থেকে, অর্থাৎ গত বছরের কোশ্চেন কোন জায়গা থেকে কমন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় হিউজ কোশ্চেন রিপিট করে। এরপর আসি হচ্ছে গিয়া 31 নম্বরে 2020 সালে রাসনা কোম্পানি সম্পত্তি তার ছিল 70,000 টাকা কমেছে এবং দায় আমাদের হচ্ছে 1 লক্ষ টাকা বেড়েছে, ফলশ্রুতিতে মালিকানা সত্ত্ব কত? এইটাই জায়গা থেকে, অর্থাৎ এই টপিক থেকে প্রতি বছর কোশ্চেন আসবে। তো আমরা ফার্স্টে আমাদের যে হিসাব সমীকরণ এ ইকুয়াল এল প্লাস ওই এটা দেখি। তো ফার্স্টে বলছে আমাদের সম্পত্তি কমছে 70,000 টাকার, সম্পত্তি কমছে, তো সম্পত্তি কমাই দিলাম 70,000 টাকা। আর এখানে বলছে যে দায় বাড়ছে হচ্ছে 1 লক্ষ টাকা, দায় 1 লক্ষ টাকা আমরা বাড়াইলাম, এটা আমরা এই পাশে আমাদের হিসাব সমীকরণ হচ্ছে গিয়া এ ইকুয়াল এল প্লাস ওই। বলছে সম্পদ আমাদের 70,000 টাকা কমছে, কমা মানে কি ব্র্যাকেট দিয়ে দিলাম। আর আমাদের দায় বলছে হচ্ছে 1 লক্ষ টাকা, দায় হচ্ছে 1 লক্ষ টাকা বাড়ছে। দায় যদি 1 লক্ষ টাকা বাড়ে তাহলে কি হয়, তাহলে এখানে 1 লক্ষ টাকা বাড়াই দিই। তাইলে এখন কি ইকুয়াল হয়েছে? ইকুয়াল হয় নাই, আমার এই পাশে হচ্ছে মাইনাস আছে 70,000 টাকা, কিন্তু সবসময় কি হবে, এ ইকুয়াল এল প্লাস ওই হবে। তাহলে এই পাশে কত টাকা, অর্থাৎ এই পাশে কত টাকা হইলে এই পাশে ইকুয়াল হবে, এনে কত আছে মাইনাস, কত মাইনাস হচ্ছে গিয়া 70,000। আমাদের এখানে তাহলে মালিকানা সত্ত্ব, তাইলে 1,70,000 টাকা যদি মাইনাস হয় তাইলে তো হচ্ছে গিয়া এখানে আমাদের এটা ইকুয়াল হয়। তাইলে হচ্ছে গিয়া আমাদের কোনটা হবে, কারণ এই 1 লক্ষ থেকে 1 লক্ষ আছে না 1,70,000 আছে, এটা মাইনাস দিলাম। তার মানে 1 লক্ষ আর 1,70,000 থেকে যোগ বিয়োগ করলে মাইনাস হয়ে যায় 70,000। তাহলে এখানেও 70 আর এখানেও 70 মিলে গেল। তার মানে হচ্ছে কি আমাদের মালিকানা সত্ত্ব 70,000 টাকা কমছে, 1,70,000 টাকা কমছে। আরেকটা কোশ্চেন দেখি। এরপর আমরা যদি দেখি এখানে যে রংধনু শু স্টোর প্রারম্ভিক মজুদের জের আমাদের হচ্ছে 25,000 টাকা, উক্ত হিসাবকালে ক্রয় 50,000 টাকা, ক্রয় ফেরত 2,500 টাকা ও আন্তঃপরিবহনের ব্যয় ছিল আমাদের 15,000 টাকা। হিসাবকাল শেষে দেখা যায় এত টাকার পণ্য এখনো হাতে আসছে, মানে সমাপনী মজুদ পণ্য, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো এই টপিকটা থেকে এডমিশনের প্রচুর কোশ্চেন, মানে প্রতি বছর একটা কোশ্চেন থাকবেই ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা সব আমাদের মুখোমুখি করতে হবে। আমাদের প্রারম্ভিক মজুদ পণ্যগুলো দেখি আমরা এখানে প্রারম্ভিক কত আছে। প্রারম্ভিক হচ্ছে গিয়ে প্রারম্ভিক 25,000 টাকা পুরায়, সাথে ফেরত আছে। এখানে ফেরত বলছে হচ্ছে গিয়ে ফেরত বলছে 2,500, তার মানে পুরায় 50,000 টাকা থেকে 2,500 যদি বাদ দিয়ে একসাথে ফেরত, তাইলে হবে 47,500। আর হচ্ছে গিয়ে আমাদের পরিবহন আছে, এগুলো সব যোগ করলে তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। পরিবহন হচ্ছে 15,000 টাকা, 5,0,7,8 87,000 টাকা। সো এখানে আমরা দেখি অপশন আছে কিনা, এখানে দেখেন যে আসলে 87,000 টাকা, এটা হচ্ছে সঠিক আনসার। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। এরপর আপনারা কোন বিষয় কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।